আলাইকুম। শুভ সন্ধ্যা। স্বাস্থ্য সম্পর্কিত তথ্য ও পরামর্শ নিয়ে এবিসি হেডলাইনের নিয়মিত আয়োজন এবিসি হেলথের পক্ষ থেকে দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা ও ভালোবাসা। আপনাদের সাথে উপস্থাপনায় আমি আছি ডক্টর মাশরেকা জেসমিন মৌরি, মেডিকেল অফিসার হিসেবে কর্মরত আছি ইসলামী ব্যাংক সেন্ট্রাল হাসপাতাল কাকরাইলে। আজকের আলোচনার বিষয় অটিজম। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ বশিরুজ্জামান স্যার। তিনি কর্মরত আছেন ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে। স্যার এমবিবিএস পাশ করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এবং পরবর্তীতে স্নায়ুরোগ বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেছেন ঢাকা মেডিকেল কলেজ থেকে। স্যার এখন নিয়মিত চেম্বার করছেন নিউরোজেন হেলথ কেয়ারে। স্যার আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যার। ধন্যবাদ আমাকে এখানে ডাকার জন্য, একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আলোচনায় যাওয়ার আগে আমরা কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাতে চাচ্ছি ডক্টর শাহাদাত জুয়েল ভাইকে এবিসি হেডলাইন্সের মতো এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, যেখানে আমাদের দর্শকেরা প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং তাদের জিজ্ঞাসাগুলো খুব সহজেই জানতে পারছে এবং তাদের প্রয়োজনে খুঁজে নিতে পারছে তাদের কাঙ্ক্ষিত ডক্টরকে। এবার আমরা অনুষ্ঠানের মূল পর্বে চলে যেতে চাচ্ছি। স্যার, আমরা আসলে অনুষ্ঠানের শুরুতেই জেনে নিতে চাচ্ছি যে অটিজমটা কি। আচ্ছা, এটা অটিজমটা আসলে কি, এটা ব্যাপারে আমাদের ধারণাটা ক্লিয়ার হওয়া দরকার আর কি। আমাদের দেশে অনেক ভুল ধারণা থাকে অটিজমটা নিয়ে। অটিজমটা মেইনলি হচ্ছে একটা কমিউনিকেশন সমস্যা, মানে কমিউনিকেশন ডিসঅর্ডার, বা আমাদের পারস্পরিক যে যোগাযোগ, এক একজনের সাথে আরেকজনের যে ইন্টারাকশন বা সোশ্যাল যে কমিউনিকেশন আমরা যেটা বলি, মানে সামাজিক যে যোগাযোগ, ওইটার সমস্যা। এখন এখানে অটিজম ডায়াগনোসিস যদি আমরা বলতে চাই, তাহলে আমাদের দুইটা কম্পোনেন্ট, মেন দুইটা কম্পোনেন্ট হচ্ছে অটিজমের। একটা হচ্ছে যে সোশ্যাল কমিউনিকেশনের সমস্যা, যেটা হচ্ছে আমরা বলছি যে সামাজিক যোগাযোগের সমস্যা, আর আরেকটা হচ্ছে যে ইংলিশে যেটাকে বলছি আমরা যে রেস্ট্রিক্টেড অ্যান্ড রিপিটিটিভ বিহেভিয়ার, মানে কি একই রকম কাজ একই রকম বিহেভিয়ার বারবার করতে থাকা। এই দুটো হচ্ছে যে আমাদের অটিজমের মেন কম্পোনেন্ট, এবং এই দুটোর উপর ডিপেন্ড করে আমাদের ডায়াগনোসিসটা করতে হবে যে বাচ্চার অটিজম আছে কি নেই। স্যার, আমরা তাহলে বলতে পারি যে অটিজমটা আসলে একটা মানসিক বিকাশজনিত সমস্যা। এটা শারীরিক কোনো ব্যাপার না যে বাচ্চা শারীরিক কোনো অক্ষমতা থাকতে হবে, এরকম না, শুধুমাত্র ব্যাপার নেই। হ্যাঁ, ঠিক বলেছেন যে এখানে শারীরিক কোনো বিকলাঙ্গ বা শারীরিক কোনো বা এমনকি আমরা অনেক সময় দেখা যায় যে ব্রেনের এমআরআই সিটি স্ক্যান করেও যে এখানে কিছু পাওয়া যাবে ভিতরে, তা না। এখানে মেইন সমস্যাটা হচ্ছে যে আমাদের যে সিনাপস যেগুলো আছে ব্রেনের ভিতরে, যে একটার সাথে নার্ভের সাথে আরেকটা যোগাযোগ, ওই মলিকুলার লেভেলের সমস্যা, এবং সেটার জন্য আমাদের কি হচ্ছে যে সামাজিক যোগাযোগ এবং এই যে সম্পর্কগুলো বুঝতে পারা, যে কে বাবা মা কার সাথে কিভাবে ইমোশন দেখাতে হবে, এই সম্পর্কগুলো এবং আমাদের যে কোথায় কি কাজ করতে হবে, আমাদের ইমোশনাল রিঅ্যাকশনগুলো এবং কোথায় কি কাজ করতে হবে, কোথায় কি রিঅ্যাক্ট করতে হবে, এগুলোতে সমস্যা হবে। আরেকটা হচ্ছে যে একই রকম কাজ রুটিনে অভ্যস্ত হয়ে যাওয়া, এবং সেখান থেকে বিচ্যুত হলে সে আর ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে। এটাই হচ্ছে যে অটিজমের মূল যে বিষয় দুটো। জি স্যার, আমাদের আরেকটা বিষয় যে থাকে যে হয়তো কোনো বাচ্চার অটিজম ডায়াগনোসিস করে দিলাম আমরা ডক্টররা, এরপর বাবা মাদের একটা বড় প্রশ্ন যে অটিজমটা কেন হচ্ছে, আমার বাচ্চা এমন কেন হলো, এটা বাবার দোষ, মায়ের দোষ, নাকি এনভায়রনমেন্টের জন্য বাচ্চাটা এরকম হলো, এটা স্যার কেন হয় অটিজমটা? এখানে একটা মাল্টিফ্যাক্টরিয়াল ব্যাপার আছে, কিন্তু মেইন যে ডিটারমিনেশন ফ্যাক্টর যেটা, সেটা হচ্ছে জেনেটিক প্রোফাইলটা। অটিজমের ক্ষেত্রে দেখা যায় যে প্রায় 70 to 80% ক্ষেত্রেই দেখা যায় আন্ডারলাইন কোনো জেনেটিক কারণে, জেনেটিক মিউটেশনের কারণে এটা হতে পারে। এখন আমাদের যদি জেনেটিক মিউটেশন নিয়ে যদি আমরা কথা বলি, যে যেটা আপনি বললেন যে বাবা মা বলতে পারে যে আমার কাছ থেকে আসলো নাকি ওর কাছ থেকে গেল, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় ফ্যামিলিতে কোনো হিস্ট্রি নেই যে কখনো অটিজম ছিল বা কিছু। তো এই যে মিউটেশনটা আমি কথা বলছি, এটা কিন্তু দুইভাবে হতে পারে। একটা হচ্ছে যে হয়তো সুপ্ত অবস্থায় ফ্যামিলিতে ছিল, ওখান থেকে হেরিডিটারি বাবা মা যে কারণে ছিল এবং বংশ পরম্পরা আর আগে থেকে ছিল, কিন্তু সুপ্ত অবস্থায় ছিল, সেটা বাচ্চার শরীরে গিয়েছে এবং সেই মিউটেশনের কারণে অটিজমটা হচ্ছে। আরেকটা হচ্ছে যে আমরা ডিনোভো মিউটেশন যেটা বলি আমরা, যেটা হচ্ছে যে আপনার ভ্রূণ অবস্থায় তো আমাদের একটা কোষ থাকে, প্রথমে একটা কোষ থেকে দুইটা কোষ হয়। ওই যে শুরুতে যে এত এক্সপোনেনশিয়ালি যে সেল গ্রোথ হতে থাকে, তখন যদি আমরা কোনো কারণে একটা মিউটেশন হয়, একটা থেকে যখন দুটা হয়, তখন যদি কোনো কারণে সেল ডিভিশনের সময় একটা ডিএনএতে যদি কোনো একটা মিউটেশন হয়, সেটা কিন্তু পুরো শরীরের সব ডিএনএতে চলে যাবে, সেটা কিন্তু আবার বংশ পরম্পরায় আসবে না। কাজে এটা আমাদের বলা যাবে না যে বংশ পরম্পরায় আসছে, সবগুলো বংশ পরম্পরায় আসছে বা বাবা মার কারো দোষ না এখানে।
জি। দোষের কারণে এখানে কোনো দোষের ব্যাপার নেই আর কি মেইন স্যার কথা যেটা। এনভায়রনমেন্টাল কোনো হ্যাঁ, কারণ environmental থাকতে factor পারে থাকে। কিনা, যে পরিবেশগত কোনো কারণ? পরিবেশগত কারণ থাকতে পারে, ছোটবেলার এনভায়রনমেন্টটা বা গ্রোথ আপটা, তারপর হচ্ছে যে ইনফেকশন যদি হয় কোনো, যেমন এই ইন্ট্রাইউটেরিন লাইফে যদি কোনো ইনফেকশন হয়, হুম। সেক্ষেত্রে মায়ের গর্ভকালীন সময় ইনফেকশন, এবং জি। আমি যেটা জানি যে স্যার, গর্ভকালীন সময় মায়ের স্ট্রেস, মানে মানসিক অশান্তির কারণেও এটা হতে পারে। কারণ ওই মানসিক অশান্তি, স্ট্রেসের কারণে আমাদের নিউরনগুলো ঠিকমতো ডেভেলপ হচ্ছে না। ওটার মেইন কারণ হচ্ছে যে আমাদের দেখা যাচ্ছে যে পরিমাণ ব্লাড সাপ্লাই পাওয়ার কথা, নিউট্রিশনটা পাওয়ার কথা ওই টাইমে ডেভেলপমেন্টাল ব্রেনে, সেটা পায় না বাচ্চা। জি, কাজে ওইগুলো একটা ফ্যাক্টর আছে। এখন আপনি যেটা বলেন যে এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, এখানে এটা আমি সবসময় একটা উদাহরণ দেই। যেমন ধরেন একজনের বাবা মার ডায়াবেটিস আছে, আমরা জানি যে বাবা মার যদি ডায়াবেটিস থাকে তাহলে কিন্তু তারও ডায়াবেটিস হওয়ার একটা সম্ভাবনা থাকে। কিন্তু সে যদি আগে থেকে যদি কনসার্ন থাকে বিষয়টাতে, সে যদি খাওয়া পরিমিত খায়, সে যদি নিয়মিত ব্যায়াম করে, তাহলে কিন্তু তার ডায়াবেটিস হবে না। হ্যাঁ, এখন আবার এখানে গেল এনভায়রনমেন্টাল ব্যাপারটা। তার মানে কি, আপনি যদি এনভায়রনমেন্ট মডিফাই করতে পারেন, ছোটবেলা থেকে ওরকম সাপোর্টিভ হন, তাহলে হচ্ছে যে অটিজম নাও, মানে অটিজমের যে ফিচারগুলো ওগুলো নাও আসতে পারে। আরেকটা হচ্ছে যে জেনেটিক যে সাসেপ্টেবিলিটি, যেমন ধরেন একজন দেখবেন খুব খাচ্ছে, অনেক মোটা হয়ে গিয়েছে, কিন্তু তারপর তার ডায়াবেটিস নেই। জি। তা এখানে হচ্ছে জেনেটিক্স ব্যাপারটা আসে। হ্যাঁ, কারণ এখানে হচ্ছে ও জেনেটিক্যালি সাসেপ্টেবল না, মানে সে তার ডায়াবেটিস হবে, তার এমন নাই, কিন্তু যেহেতু সে তারপরও মোটা হচ্ছে, হচ্ছে, কিন্তু তারপর সে ডায়াবেটিস হচ্ছে না। অটিজমের ক্ষেত্রেও তা, যেমন ধরেন অনেক বাচ্চার অনেক বাবা মা আসে যে বাচ্চাটা আগে কথা বলতো, কিন্তু এখন খুব বেশি মোবাইল দেখছে বা খুব বেশি করছে, তারপর থেকে কথা বলা বন্ধ করে দিচ্ছে। কিন্তু কিন্তু মোবাইল দেখে কিন্তু অনেক বাচ্চা দেখবেন যে মোবাইল দেখে শিখে যাচ্ছে। হ্যাঁ, শিখে কোনো বাচ্চা মোবাইল দেখে চুপচাপ হয়ে যাচ্ছে, কথা বলা বন্ধ করে দিচ্ছে। কোনো বাচ্চা মোবাইল দেখে রাইমস এবিসিডি শিখে ফেলছে। হ্যাঁ, এটাই আমি বললাম যে এখানে হচ্ছে জেনেটিক সাসেপ্টেবিলিটির ব্যাপারটা চলে আসে, যে কার হবে কার হবে না সেটা জেনেটিক্যালি ডিটারমাইন্ড, কিন্তু সেটার জন্য এনভায়রনমেন্টাল ফ্যাক্টরটাও ইম্পর্টেন্ট, যে করার জন্য। বায়ু দূষণ কি এক্ষেত্রে কোনো প্রভাব ফেলে কিনা? ডিরেক্টলি ওরকম কিছু পাইনি, কিন্তু আমাদের হচ্ছে যে বায়ু দূষণের কারণে অনেক রকম এনভায়রনমেন্টাল ফ্যাক্টরের ক্ষেত্রে যেটা হয়, যে নিউট্রিশনের সমস্যা হয়, ব্রেনের ডেভেলপমেন্টের সমস্যা হয়, এগুলোর কারণে হতে পারে। নয়েজ পলিউশন একটা ব্যাপার থাকে, ওগুলোর কারণে হিয়ারিং যদি কোনো কারণে ছোটবেলা যদি থাকে, তাহলে কিন্তু সে কমিউনিকেশন ভালো করে করতে পারবে না। জন্মের পরে এনআইসিইউতে থাকার একটা হিস্ট্রি, এবং জন্ডিস, অনেক বেশি পরিমাণে জন্ডিস থাকাটাও একটা কারণ হতে পারে। আচ্ছা, বাচ্চার মধ্যে আমরা কি কি উপসর্গ দেখলে কোনো প্যারেন্টসকে বা বাবা মাকে আমরা বলবো যে আপনার বাচ্চার অটিজম হতে পারে, তারা কনসার্ন হবে যে ডক্টরের কাছে যাবে? এখানে আমি যেটা আগেই বলেছিলাম যে কমিউনিকেশনের সমস্যা, যেমন ধরেন একটা বাচ্চা, মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা পাই, যে বাবা মা এসে বলে ও তো 12 মাস 18 মাস পর্যন্ত ঠিক ছিল, তারপর থেকে দেখা যাচ্ছে যে ডিটেরিয়রেট করছে, আর কথা বলছে না। এবং এই যে এর একটা কথা হচ্ছে যে আই কন্ট্যাক্ট, চোখে আপনি ডাকলে সাড়া দিবে না, ও ওর মতো কাজ করে যাবে, কিন্তু আপনি ডাকছেন, ও ওইখানে যে সাড়া দিয়ে যে চোখের দিকে তাকানো, চোখের দিকে তাকিয়ে যে হাসাটা, কখন হাসতে হবে, এমনকি এমন বাচ্চা আছে যে ব্যথা পেলেও কাউকে বলবে না, কাঁদে না। এই যে আমি বললাম যে ইমোশনাল রিঅ্যাকশন গুলো, নতুন খেলনা দিলে, নতুন কিছুর সাথে তাকে ইন্ট্রোডিউস করলে সে খুশি হচ্ছে না, কোনো মানে সেটার কোনো ইন্টারেস্ট পাচ্ছে না, নাই। আমাদের যে লাভ অ্যাফেকশন যে প্রকাশ করছি, ওটার কোনো রেসিপ্রোকেশন নাই। এটা হচ্ছে যে মেইন জিনিস, যে ও কমিউনিকেট করার চেষ্টা করবে না, ওর যে নিজের যে জিনিসগুলো দরকার সেই ব্যাপারে সে কমিউনিকেট করার চেষ্টা করবে না, সে হচ্ছে যে কোনো রেসিপ্রোকেশন দেখাবে না, কোনো হাসি বা কষ্ট পেলে, ব্যথা পেলে কান্না, এগুলো সে প্রকাশ করবে না। আর 2 নাম্বার কথা হচ্ছে যে একই রকম রুটিনে অভ্যস্ত হয়ে যাওয়া, মানে একই কাজ বারবার করতে থাকা। এমন দেখা যায় যে পুরো গাড়ির দিকে তার কোনো আগ্রহ নেই, অলওয়েজ একটা চাকা নিয়ে সেই চাকাটা ঘোরাচ্ছে, ঘন্টার পর ঘন্টা চাকা ঘোরাচ্ছে, অথবা ফ্যানের দিকে তাকিয়ে আছে, যেখানে যে সেই ফ্যানের সুইচ, কিছু ঘুরন্ত জিনিসের প্রতি তার আকর্ষণটা থাকে। আবার অনেক সময় দেখা যায় যে খেলনাগুলো দিয়ে না খেলে ও হচ্ছে যে সারিবদ্ধভাবে সাজিয়ে রাখতে পছন্দ করে, এবং ওটা যদি কেউ সরিয়ে ফেলে সে খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, খুব রেগে যায়। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে, মানে শুধু এগুলো হচ্ছে যে কাজের ক্ষেত্রে, আরেকটা হচ্ছে যে রিপিটেটিভ কিছু মুভমেন্ট থাকে, যেমন ধরুন হ্যান্ড ক্ল্যাপিং করা, অথবা দাঁত দিয়ে কিচির কিচির করে শব্দ করা, টো ওয়াকিং করা, এমনকি সার্কেল হয়ে ঘুরতে থাকে। অনেক সময় কর্নার ভিশন বলি আমরা, যে কোণা করে তাকায় সবার দিকে, কোণা করে তাকানো, সরাসরি না তাকে আর চোখে তাকানো, এগুলা কোনো অ্যানসার দেওয়া, কোনো কিছু নেওয়ার সময় সে কোণা করে তাকাবে, যার কাছ থেকে কিছু জিনিস সে রিসিভ করবে তখন সে কোণা করে তাকাবে, বা যখন কোনো অ্যানসার দিবে কোনো প্রশ্নের, যদি খুব দিতেই হয়, মোস্ট অফ টাইমে হয়তো দিতে চায় না, যখন দিতে হয় তখন সে হয়তো অন্যদিকে তাকিয়ে অ্যানসারটা আর চোখে তাকিয়ে চেষ্টা করবো। সমবয়সী বাচ্চাদের সাথে ওরা কি আসলে মিশতে চায় কি চায় না, এটা
ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মিশতে চায় না, হয়তো স্পেসিফিক কোনো বাচ্চা আছে বা স্পেসিফিক যার সাথে সে কমফোর্টেবল ফিল করে, অনেক সময় দেখা যায় তার সাথেই শুধু মানে আমরা যেটা বলি যে অ্যাডাপ্টেশন পাওয়ারটা, যে ও নতুন একটা এনভায়রনমেন্টে চলে গেলে ওখানে অ্যাডাপ্ট করতে পারবে না, ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে, রেগে যাবে, কান্নাকাটি করবে, অথবা বাসায় চলে আসতে চেষ্টা করবে। কিন্তু যার সাথে একবার অভ্যস্ত হয়ে যায় দেখা যায় সেই সব বাচ্চার সাথে অনেক সময় খেলতে পারে, কিন্তু অনেক সময় দেখা যায় আনইউজুয়াল কোনো রেগে যাওয়া বা আঘাত করার একটা টেন্ডেন্সি অনেক সময় থেকে যায়। কোনো বাচ্চা যে এরকম হয় যে বাইরে কোনো একটা অনুষ্ঠানে গেল বা প্লেগ্রাউন্ডে গেল, যতক্ষণ না তাকে বাসায় ফেরত আনা হচ্ছে চিৎকার দিয়ে কান্না করছে। হতে পারে, এবং এটা হচ্ছে আমরা রেজ এন্ড ট্যান্ট্রাম বলি আর কি, ট্যান্ট্রাম যেটা বলি আর কি আমরা, যে কান্না শুরু করে মাটিতে গড়াগড়ি করা, ভাঙচুর করতে থাকা, এগুলা এমনকি ভায়োলেন্ট হয়ে যেতে পারে। এটা তো স্যার আমরা আসলে জানি যে টেরিবল 2 থেকে 3 বছর বয়সটাতে একটা এইজ ট্যান্ট্রাম থাকে বাচ্চাদের, ওই ট্যান্ট্রামটা এবং এই ট্যান্ট্রামটা আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? ওইটা যেমন ধরেন ওইটা দেখা যাচ্ছে কোনো কিছু চাচ্ছে সে, এবং আগে চেয়ে সেটা পেয়েছে, এবং এই ট্যান্ট্রামের মাধ্যমে সে সেটা পেয়েছে, তার একটা উদ্দেশ্য থাকে যে আমি হচ্ছে যেটা পেতে চাচ্ছি থাকে, সেজন্য সেটা চাচ্ছে। মানে নর্মালি যেটা হয় আর কি বাচ্চাদের, যে আমি একটা খেলনা চাচ্ছি বা চাচ্ছি, এটা দিচ্ছে না দেখে আমি কান্নাকাটি করছি, অথবা আমার এখানে ভালো লাগছে না আমি বাসায় চলে যাচ্ছি ওটা। কিন্তু ওরা হচ্ছে যে স্পেসিফিক কিছু এনভায়রনমেন্টের সিচুয়েশনে একটা কান্নাকাটিটা করবে, যে আমার যে কমফোর্টেবল যে জোন আছে, আমার কমফোর্টেবল জোন থেকে আমাকে সরিয়ে ফেলা হচ্ছে, তখন যে আমি এটা কান্নাকাটি করছি। আমি যেটা বলছিলাম যে রুটিন থেকে বিচ্যুত হলে সে কান্নাকাটি করবে, এটা আমি বুঝাই যায় যে ট্রিগারটা কখন হবে, যে ওর খেলনাগুলো সাজিয়ে রাখছে এটা কেউ সরাই ফেললো, অথবা ও সকালবেলা উঠে একই রকম খাবার খায়, সেই খাবার থেকে অন্য কোনো খাবার দিলে সে খাবে না। খাবারের ব্যাপারে খুব চুজি হয় অনেক বাচ্চারা, যে এই খাবারটাই খাবে, এটা ছাড়া অন্য কিছু দিলে জোর করে খাওয়াতে গেলে সে আবার টেন্ট্রামে চলে যেতে পারে। এটা আচ্ছা, কত বছর বয়সে আমরা প্যারেন্টসকে বলবো যে আসলে অটিজম ডায়াগনোসিস হওয়ার কোনো বয়স আছে কিনা, যে একদম জন্মের পরই ডায়াগনোসিস করা যায় নাকি একটা নির্দিষ্ট বয়সে গিয়ে? এখানে একটা ভালো কোশ্চেন এটা, যে কত বছর বয়সে আমরা অ্যাকচুয়ালি করব। ইউজুয়ালি আমাদের যেটা হয় যে আপনার অটিজম বোঝার জন্য যেটা নাকি বাচ্চাদের উপর একটা ডিমান্ড থাকে, যে আমার বাচ্চা কি করবে এখন, সেটা এখন ধরেন 6 মাসের বাচ্চা, ওর কাছে তো আমাদের তেমন কোনো এক্সপেকটেশন নেই। ও যদি ঘাটটা শক্ত করতে পারে, একটু বসতে পারে, বসা ট্রাই করে, তাহলে আমরা বুঝে যাই। তখন কিন্তু ও যে মানুষের দিকে তাকায় হাসতে হবে, দুই একটা ওয়ার্ড বলতে হবে, চোখের দিকে তাকাতে হবে, ওটা কিন্তু এক্সপেকটেশন আমাদের নেই। এই জন্য অটিজমটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরা পড়ে 18 মাসের অ্যারাউন্ড 18 মান্থস টু 3 ইয়ার্স, মানে 18 মাস থেকে 3 বছরের মধ্যে ম্যাক্সিমাম ক্ষেত্রে ধরা পড়ে। কিন্তু যদি হাই ফাংশনিং হয়, কিছু অটিজম থাকে যারা নাকি, অটিজমের বাচ্চা থাকে যারা নাকি হাই ফাংশনিং, মানে হচ্ছে যে ও ইন্টেলেকচুয়ালি খুব শার্প, কিন্তু সে করে কি ওইটা কভার করে রাখতে পারে, যে আমি যে মানে মানুষের সাথে কথা বলতে পারছি না, বা এই একই রকম কাজ দিয়ে সে ইমপ্রেস করে রাখে, এবং সেটা ধরা পড়ে না। দেখা যায় যেটা অনেক পরেও যে ধরা পড়তে পারে। কিন্তু ইউজুয়ালি আমরা বলি যে 18 মাস থেকে 4 থেকে 5 বছরের মধ্যে মোটামুটি একটা ধারণা করা যায় যে অটিজম আছে কি নাই, যদি না খুব বেশি হাই ফাংশনিং হয়। হাই ফাংশনিং বাচ্চারা অনেক সময় অনেক পরে যেও ধরা পড়ে যে আসলে ওর অটিজম আছে। হ্যাঁ, তাহলে স্যার আমরা বলতে পারি যে বাচ্চাদের ডেভেলপমেন্টাল কিছু মাইলস্টোন বলি আমরা ডক্টররা, যে ওইগুলা যখন টাচ করবে না বাচ্চা 18 মাস বয়স পর্যন্ত, বা 18 মাস বয়স পর্যন্ত হয়তো টাচ করেছে, এরপরে যখন রিগ্রেশন হবে, মানে আস্তে আস্তে ওখান থেকে সে আরো পেছনে চলে যাবে, তখন আমরা বলতে পারি যে অটিজমটা আছে। আমাদের তখন যখন নাকি এক্সপেকটেশনের সাথে ওর ডেভেলপমেন্টটা মিলবে না, তখন আমরা যে বুঝতে পারবো যে আসলে অটিজম, যে তার সমবয়সী বাচ্চারা এখন কথা বলছে, সে কথা বলছে না, বা তার সমবয়সী বাচ্চারা এখন এই কাজটা করতে পারছে, ও পারছে না। এবং এই ডোমেইনটা হচ্ছে যে মেইনলি আমাদের হচ্ছে যে যেটা হবে যে কমিউনিকেশনে, যে সোশ্যাল কমিউনিকেশন, ইন্টারঅ্যাকশন, ওই ডোমেইনগুলো, এবং বিহেভিয়ারাল কিছু যেটা বললাম আমি, যে অনেক ক্ষেত্রে আমরা দেখা যায় যে বাবা মারা এইটা আমরা মিলিয়ে ফেলি, যে অনেক বাচ্চা হয়তো আর্লি কথা বলছে, আর্লি সে হাঁটতে পারছে, কিন্তু আমার বাচ্চা হয়তো পারছে না, আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছি, এরকম হয়ে যায়। এখানে আমাদের জানতে হবে যে এই নরমালের রেঞ্জ কিন্তু অনেক বড়। নরমালের রেঞ্জ কিন্তু যে কোনো বাচ্চা এই 8-10 মাসও হাঁটতে পারে, কোনো বাচ্চা 18 মাসের মধ্যে হাঁটতে পারে। কিন্তু 18 মাসের মধ্যে যদি আনসাপোর্টেড হাঁটতে পারে, দৌড়াদৌড়ি করতে পারে, তাহলে কিন্তু আমরা বলি যে তার মোটর কোনো ডিলে নেই। কারণ 18 মাসের মধ্যে হাঁটতে পারলে মোটর, যদি নাকি দেখা যায় 2 বছর 2.5 বছর লাগছে হাঁটার জন্য, আনসাপোর্টেড হাঁটার জন্য, দাঁড়িয়ে থাকার জন্য, তখন যে আমরা বলতে পারি যে ওর মোটর ডিলে আছে। হ্যাঁ, কাজে এই রেঞ্জটা ইম্পর্টেন্ট। মানে ওরিড হয়ে আমরা মানে খুব বেশি এটা নিয়ে ওরিড না হয়ে, এটা যদি আমরা কোনো পেডিয়াট্রিশিয়ান দেখাই বা দেখাই, তখন এটা বোঝা যায় যে আসলে এটা আসলে ডিলে না, এটা নর্মাল রেঞ্জের মধ্যেই পড়ে। জি স্যার, অটিজম যখন সন্দেহ হবে, আমরা তো লক্ষণগুলো জানলাম, যখন একটা প্যারেন্টস জানতে পারলো যে আমার বাচ্চার এটা আসলে সমস্যা, বাচ্চা দেরিতে কথা বলছে, ইন্টারাকশন করছে না, তখন আসলে কি করণীয়?
এটার ক্ষেত্রে আমি বলবো যে যত দ্রুত সম্ভব আপনার নিকটস্থ বা যে কোনো মানে যারা নাকি এটা নিয়ে কাজ করে, অটিজম নিয়ে কাজ করে, এমন একটা সেন্টারে যেতে হবে আমাদেরকে। যেমন নিউরোজেন আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে যে যেমন কিছু অ্যাসেসমেন্ট টুল থাকে যেগুলোর মধ্যে আমরা বলতে পারবো যে অটিজম আছে কি নেই। কিছু থাকে যে স্ক্রিনিং টুল, যেটা দিয়ে আমরা ডেফিনেটলি বলতে পারবো যে অটিজম আছে কি নেই, কিন্তু আমরা একটা আন্দাজ করতে পারবো যে ওর অটিজম থাকতে পারে বা নাও থাকতে পারে। আর কিছু আছে যে ডায়াগনস্টিক টুলস। তো আমরা নিউরোজেন যেটা ইউজ করি সেটা হচ্ছে যে এডোস 2। এখন এডোস 2 মডিউলটা হচ্ছে যে আপনার টডলার থেকে শুরু করে সবারকে এটা করা যায়, হ্যাঁ, কারণ মডিউলটা ওইভাবেই সাজানো। তো এটার মাধ্যমে আমরা ওর অটিজম আছে কি নেই সেটা আমরা এক নম্বর নির্ধারণ করতে পারি, এবং থাকলে সেটার মাত্রাটা মানে সিভিয়ারিটি বা মাত্রাটা কতটুকু সেটা আমরা নির্ধারণ করতে পারি। এটা কত বছর বয়স থেকে স্যার করা এটা যাবে? যদি বাচ্চা হাঁটতে পারে এবং চোখে দেখতে পারে তারপর থেকে এটা করা যাবে। মানে রিকোয়ারমেন্ট হচ্ছে যে ও হাঁটতে হবে, চোখে দেখতে পারে, কানে শুনতে পারে। জি এখানে কানে শোনার ব্যাপার একটা আছে যে যদি কানে শুনতে কোনো সমস্যা হয় বা কানে যদি কম শুনে কোনো বাচ্চা, তাহলে কিন্তু তার ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট হবে না, সে কিন্তু কোনো ইন্টারাকশন করবে না। যদি ওইটা থাকে ওইটা কিন্তু আবার অটিজমের মধ্যে পড়বে না। হিয়ারিং টেস্টটা আগে করে নিতে হবে, আমাদের কনফার্ম হতে হবে যে বাচ্চা কানে শুনতে পায় কিনা এবং চোখে দেখতে পায় কিনা। হ্যাঁ, কানে শোনার ক্ষেত্রেও যে কতটুকু শুনতে পায়, অনেক বাচ্চার হচ্ছে হিয়ারিং ডেফিসিয়েন্সি থাকে যে এটা ওইটা বোঝার জন্য আমাদের অডিওমেট্রি ছাড়া ওয়ে নাই। কিন্তু ম্যাক্সিমাম প্যারেন্টস বুঝতে পারে আসলে, মানে প্যারেন্টসরা তো আসলে অনেক খেয়াল করে, মানে ওনাদের যেটা হয় যে যেমন ধরেন কোনো বাচ্চা ওনার ডাকে সাড়া দিচ্ছে না, কিন্তু ওই পাশের রুমে বা দূরের রুমে ওর প্রিয় কার্টুনটা চালু হয়েছে, তখন কিন্তু ঠিক দৌড়ে যাচ্ছে। তার মানে কি? তার মানে কিন্তু তার হিয়ারিং কোনো সমস্যা নেই। এবং প্যারেন্টসরা এসে ঠিক এটাই কিন্তু বলে যে ও অন্য কোনো কথা সাড়া দেয় না, কিন্তু যখন নাকি ওর প্রিয় জিনিসটা বলা হয় বা প্রিয় জিনিসটা করা হয় তখন কিন্তু আবার ঠিকই সাড়া দিচ্ছে। তো কাজে এটা ওই প্যারেন্টসরা মোটামুটি আন্দাজ করতে পারে, কিন্তু পিওরলি বোঝার জন্য যে মাইনর কোনো সমস্যা আছে কি না ওটা বোঝার জন্য আমাদের অডিওমেট্রি ছাড়া কোনো ওয়ে নেই আর কি, অডিওমেট্রি করতে হবে। তো ওগুলোর মাধ্যমে যদি আমরা এক্সক্লুড করতে পারি যে মানে সবার যে অডিওমেট্রি করতে হবে ব্যাপারটা তা না, যদি আমাদের সন্দেহ হয় তখন যে অডিওমেট্রি করবো আমরা। আর চোখে যদি দেখতে কোনো সমস্যা থাকে তাহলে ওইটা আমরা একটু ইভ্যালুয়েশন করতে হবে, তারপর যে আমরা এডুস্টুটা করতে পারবো। যদি হাঁটতে পারে, চোখে দেখতে পারে এবং কানে শুনতে পারে তাহলে আমরা এডুস্টু করতে পারবো। স্যার আপনি তো হচ্ছে নিউরোজেনের কথা বললেন, যেখানে গিয়ে আসলে আমরা ডায়াগনোসিসের জন্য অ্যাডোস 2 করতে পারি বাচ্চার জন্য। এছাড়া স্যার গভর্নমেন্টের তরফ থেকে কোনো এর ধরনের কোনো প্রতিষ্ঠান আছে কিনা? বর্তমান গভর্নমেন্ট তো এটা নিয়ে অনেক কাজ করছে। এটা হচ্ছে যে অনেক ইপনার যে মানে আমাদের ইপনার যে সেন্টারগুলো আছে, বিএসএমওতে আছে, তারপরে সব প্রায় বড় বড় শিশু হাসপাতালে আছে, বড় বড় মেডিকেল কলেজ সবগুলো হসপিটাল যেগুলো আছে সবগুলোতে মোটামুটি এখন সবগুলো সেন্টার আছে। এবং প্রাইভেট বলতে আমি বারডেম জানি আছে, আপনি যদি বারডেম আছে, ফেইথ বাংলাদেশ আছে, এবং হচ্ছে মাতোয়াইলে মা ও শিশু কেন্দ্র আছে, মা ও শিশু হাসপাতাল, যেটা ওটা স্বায়ত্তশাসিত একটা হাসপাতাল। এখন হেল্প চাইলে অনেক জায়গায় আছে, আমাদের যে কোনো জায়গায় এক জায়গায় যে আমাদের আর্লি অ্যাজ পসিবল সেখানে যে আমাদেরকে ডায়াগনোসিসটা কনফার্ম হতে হবে, ডায়াগনোসিসটা জানতে হবে। মানে সর্বপ্রথম আসলে এই ধরনের শিশু বিকাশ কেন্দ্রে নিয়েই বাচ্চাকে আসলে অ্যাসেস করা, যে তার কোনো ডেভেলপমেন্টাল ডিলে আছে কিনা, এবং অ্যাড্রেস টু করে তার ডায়াগনোসিসে যাওয়া। আসলে সেটাই কারণ হচ্ছে যে এখানে ট্রিটমেন্টের ব্যাপারে মেইন জিনিস যেটা সেটা হচ্ছে আর্লি ডিটেকশন করা। এটার উপরে কোনো কিছু নাই, এটার উপরে এর চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আর নাই অটিজম বাচ্চার ক্ষেত্রে আর কি। আমাদের দেশে স্যার একটা ব্যাপার থাকে যে অটিজম মানেই আমরা মনে করি যে বুদ্ধি প্রতিবন্ধী। আসলে কি অটিজম বুদ্ধি প্রতিবন্ধিতা কিনা? হ্যাঁ, এটা একটা কমন কোশ্চেন যে আমার বাচ্চা তো বুদ্ধি ঠিক আছে, তাহলে আমার বাচ্চার অটিজম কিভাবে হলো? আমি কিন্তু শুরুতে বলেছি যে অটিজমের যে ডোমেন, যে দুটো কম্পোনেন্ট, সেখানে কিন্তু বুদ্ধির কোনো কথা নেই। মানে ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট বা মেন্টাল রিটার্ডেশন আগে আমরা যেটা বলতাম, বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি কিন্তু অটিজমের কম্পোনেন্ট না। কিন্তু স্টাডিতে দেখা গিয়েছে যে অ্যারাউন্ড 32% ক্ষেত্রে যে মানে 32 বা 30 ভাগের মধ্যে খুব বেশি মানে অটিজমের সাথে পাশাপাশি ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি থাকতে পারে, মানে বুদ্ধি প্রতিবন্ধিতা থাকতে পারে, মানে অ্যাসোসিয়েটেড, সেটা অটিজমের অংশ না কিন্তু অ্যাসোসিয়েটেড থাকতে পারে। এবং অ্যারাউন্ড 50%-এর ক্ষেত্রে মানে প্রায় 50 ভাগের ক্ষেত্রে ক্ষুদ্রভাবে বা খুব সামান্য পরিমাণ ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি বা বুদ্ধি প্রতিবন্ধিতা থাকতে পারে, কিন্তু ভাগে 50 ভাগের দেখা যাচ্ছে কোনো বুদ্ধি প্রতিবন্ধিতা নাই বা বুদ্ধি প্রতিবন্ধী সে না। মানে অটিজম আর বুদ্ধি প্রতিবন্ধী একই কথা না, অটিজম আলাদা জিনিস, বুদ্ধি প্রতিবন্ধী আলাদা জিনিস, দুইটা। যেমন ধরেন আমি সহজ যদি আমাদের দেশের মানুষ যেটা বুঝবে, যেমন ধরেন আপনার ডায়াবেটিস আছে, আপনার হাই প্রেশার আছে, কিন্তু হাই প্রেশার কিন্তু ডায়াবেটিসের অংশ না, ডায়াবেটিসও হাই প্রেশারের অংশ না, কিন্তু প্রায় রোগী দেখবেন আপনার দুইটা একসাথে থাকতে পারে। এটা হচ্ছে যে প্রায় 50 ভাগ মানে শতকরা 50 ভাগ ক্ষেত্রে দুইটা একসাথে থাকতে পারে, সেটা অটিজমের ক্ষেত্রে একই। শতকরা 50 ভাগ অটিজমের বাচ্চার সাথে বুদ্ধি প্রতিবন্ধিতা থাকতে পারে। জি স্যার।
স্যার আমরা আরও কিছু যে কোভিডের এই পিরিয়ডটাতে আমাদের অনেক বাচ্চা দেখা যাচ্ছে যে বাবা মা অনেক কমপ্লেন নিয়ে আসছে যে বাচ্চা কথা বলা কমিয়ে দিয়েছে, বাচ্চা অনেক চঞ্চল হয়ে গিয়েছে, এটাকে তারা অটিজম মনে করছে। আসলে অতি চঞ্চলতা, অমনোযোগিতা বা এই যে স্পিচ ডিলে বলি আমরা যেটা, এটা আসলে অটিজমের সাথে রিলেটেড কিনা? এটাও এই বুদ্ধি প্রতিবন্ধিতার মতো একই জিনিস, যে অটিজমের সাথে এই মানে চঞ্চলতাটা থাকতে পারে, অ্যাসোসিয়েটেড থাকতে পারে, কিন্তু অটিজমের সেটা অংশ না। আরেকটা কথা হচ্ছে যে এই চঞ্চলতাটা সেটা হচ্ছে একটা আছে যে নর্মাল চঞ্চলতা, যে কিছু বাচ্চা আছে যে নর্মালের মধ্যে একটু বেশি মানে স্বাভাবিকের পর্যায়ে একটু বেশি চঞ্চল থাকতে পারে, সেটা হচ্ছে এনভায়রনমেন্টাল একটা বড় ফ্যাক্টর। কারণ এই এই আমাদের কোভিডের সময় সবগুলো স্কুল বন্ধ, বাচ্চারা বাইরে যেতে পারছে না, সবসময় একই একটা এনভায়রনমেন্টে থাকছে, সেজন্য সে ফ্রাস্ট্রেটেড থাকে, কারণ সোশ্যালি কীভাবে ইন্টারাকশন করতে হয় সেটাও সে ভুলে যাচ্ছে। কাজে এক্ষেত্রে হয় কি যে ফ্রাস্ট্রেটেড হয়ে যায় ওরা, মানে একটা রিটালেট করার মতো, যে রিটালেট করছে, যে কথা শুনছে না, কথা বলছে না। আর আরেকটা হচ্ছে যে মানে একটু অ্যাবনর্মাল যদি হয়, যে অতিরিক্ত চঞ্চল, মনোযোগ ধরে রাখতে পারছে না, সেক্ষেত্রে হচ্ছে আমরা এডিএইচডি বলে একটা টার্ম আছে, যে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার। এডিএইচডি বলে একটা টার্ম আছে, যেটা না যে নামের মধ্যেই পুরো ডায়াগনোসিসটা আসলে চলে আসে এখানে, যে অ্যাটেনশন ডেফিসিট মানে সে মনোযোগ ধরে রাখতে পারবে না, অমনোযোগিতা থাকবে। আপনি একটা কথা বলছেন, আপনার পুরো বাক্য শেষ করার আগে দেখবেন যে সে অন্যদিকে তাকাচ্ছে, অন্যদিকে চলে যাচ্ছে, উঠে চলে যাচ্ছে, একটা কাজে সে স্থির থাকতে পারবে না, একটা থেকে আরেকটাতে যাবে। এটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট। আর একটা হচ্ছে হাইপার অ্যাক্টিভিটি, অতি চঞ্চলতা থাকবে, মানে রান বাই মেশিন আমরা বলি, যে একটা যে তার মনে হবে যে মেশিন চালু করে দিয়েছেন, সে ঘুরতে আছে, কাজ করতে আছে, এটা তো সেটা হচ্ছে অ্যাটেনশন ডেফিসিট হাইপার অ্যাক্টিভিটি ডিসঅর্ডার আর কি। সেটাও আবার দুই রকম হতে পারে, যে একটাতে অ্যাটেনশন ডেফিসিটটা বেশি অথবা হাইপার অ্যাক্টিভিটিটা বেশি, অথবা দুইটাই বেশি একসাথে আছে, এমনও থাকতে পারে। এবং এক্ষেত্রেও একই কথা, এডিএইচডি অনেক সময় অটিজমের সাথে থাকে, যে অটিজম আছে এডিএইচডিও আছে, এমনও হতে পারে, অথবা এডিএইচডি নিজেই কিন্তু ল্যাঙ্গুয়েজ ডিলে করতে পারে। এডিএইচডি যদি থাকে কোনো বাচ্চা, সে কিন্তু কথা বলতে মনোযোগ দিতে পারছে না, সেজন্য সে কিছু শিখতে পারছে না। সেটা শুধু যে কথা বলার দেরি হবে এরকম না, আদার্স সোশ্যাল জিনিসগুলো, যে স্কুল পারফরম্যান্স থেকে শুরু করে শুধু এডিএইচডির জন্য, মানে অটিজম থাকুক বা না থাকুক, শুধু এডিএইচডির জন্য কিন্তু আমাদের স্কুল পারফরম্যান্স, শিক্ষার যে পারফরম্যান্স, সবকিছু খারাপ হতে পারে। জি স্যার, আপনি তখন বললেন যে আমাদের দেশে অটিজমের চিকিৎসায় এমআরআই, সিটি স্ক্যানের কোনো রোল নেই, এগুলো তো আসলে রোল নেই বললেন, তো কি দিয়ে হচ্ছে আমরা আসলে চিকিৎসাটা করতে পারি আসলে? আচ্ছা, আমি আগেই বলেছিলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে মলিকুলার লেভেলের সমস্যা। হ্যাঁ, তো আমাদের চিকিৎসার যে ধাপটা যেটা, সেটা হচ্ছে যে আপনার বাচ্চার সন্দেহ হচ্ছে যে আপনার অটিজম আছে, হ্যাঁ, কমিউনিকেশনের সমস্যা, এই সমস্যা, প্যারেন্টস তো বুঝে যে আমার বাচ্চার সমস্যা আছে, কারণ তাদের সিক্স সেন্স অনেক ভালো, তারা বুঝতে পারে যে আমার বাচ্চার একটু সমস্যা আছে। তখন যে আপনি যে কোনো একটা সেন্টারে যাবেন, আমাদের যে ডায়াগনস্টিক টুলগুলো আছে ওগুলো ইউজ করে আমরা দেখব যে অটিজম আছে কি নেই, এবং সেটা থাকলে তার মাত্রাটা কতটুকু। এডোস টুলটা হচ্ছে ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, গোল্ড স্ট্যান্ডার্ড, এটা খুবই ভালো একটা মডিউল। এই টুলের মাধ্যমে আমরা মোটামুটি নিশ্চিত হতে পারি যে সেকেন্ড কোনো অপশন স্যার, মানে সেকেন্ড আছে যে এমচ্যাট আছে, তারপর আর অনেকগুলো, মানে স্ক্রিনিং টেস্টের অভাব নেই, স্ক্রিনিং টেস্ট অনেকগুলো আছে আমাদের, ইকনাতে অনেকগুলো ইউজ করা হয়, বিভিন্ন জায়গায় অনেকগুলো, এগুলো সবই হচ্ছে সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট, মানে সাইকোলজিক্যাল অ্যাসেস। এগুলো আপনি বলেন যে জেনেটিক মিউটেশনের কারণে এরকম হতে পারে, তো জিনগত কোনো ত্রুটি আছে কিনা এটা আমরা কিভাবে বুঝবো? ওটাই আসছিলাম, যে যেমন ধরেন আপনি আগে ডায়াগনোসিস হলো যে হ্যাঁ ওর অটিজম আছে, তারপরে কারণটা হচ্ছে কী কারণে হচ্ছে, সেই কারণটা বের করা। তো যেটা হচ্ছে যে আপনি বুঝতে পারলেন যে অটিজম আছে, আমি আগেই বলেছি 70-80% ক্ষেত্রে জেনেটিক কারণে হয়। বলা হচ্ছে যে যেটা নাকি আমরা বলছি যে অন্য কারণ হচ্ছে, সেটাও জেনেটিক কারণেই হয়তো হয়, কিন্তু আমরা সেই জিনগুলো এখনো জানি না। সেগুলোর জন্য আমাদের হচ্ছে যে জেনেটিক টেস্ট করা যায়। জেনেটিক টেস্ট করার ক্ষেত্রে আমাদের কিছু স্পেসিফিক টেস্ট আছে, যেমন ধরেন FMR1 জিন, বা সেটা যদি আমরা বুঝতে পারি যে ক্লিনিক্যাল ফিচার দেখে যদি বুঝতে পারি যে তার FMR1 জিনে মিউটেশন থাকতে পারে, সেই ক্ষেত্রে আমরা ওই জিনের জন্য করতে পারি, মানে ফ্র্যাজাইল এক্স সিনড্রোম যেটা বলি আর কি। যদি মনে হয় চেহারা দেখে, ওগুলো কিছু স্পেসিফিক চেহারার কিছু নমুনা থাকে, ওগুলো দেখে যদি আমার মনে হচ্ছে না ওটা ফ্র্যাজাইল এক্স হতে পারে, শুধু আমরা তাহলে স্পেসিফিক্যালি ওই জেনেটিক টেস্টে করতে পারি। আর যার নাকি এরকম কোনো ফিচার নেই, যে স্পেসিফিক কোনো সিনড্রোমের মধ্যে আমরা যেতে পারছি না, ফ্র্যাজাইল এক্স সিনড্রোম বা অন্য কোনো সিনড্রোমের মধ্যে যেতে পারছি না, সেক্ষেত্রে আমরা হচ্ছে যে হোল এক্সোম সিকোয়েন্সিং অথবা মাইক্রোঅ্যারে, ক্রোমোজোমাল মাইক্রোঅ্যারে, এই টেস্টের মাধ্যমে যেতে পারি। ক্রোমোজোমাল মাইক্রোঅ্যারের চেয়ে হোল এক্সোম সিকোয়েন্সিংয়ের ডায়াগনস্টিক ইলটা অনেক বেশি, মানে ডায়াগনস্টিক করে ধরতে পারার ক্ষমতাটা অনেক বেশি। তো সেটা আমাদের এখানে দেশে হয়, এখন আমাদের নিউরোজেনে হয়। আচ্ছা, তাহলে এছাড়া স্যার মানে এটা চিকিৎসা আসলে কি কোনো ওষুধ অথবা অন্য কোনো চিকিৎসার ব্যাপারে এটা অলওয়েজ আমাদের মনে রাখতে হবে যে এটা একটা টিম ওয়ার্ক হতে হবে, এটা কোনো একজনের পক্ষে চিকিৎসা করা সম্ভব না।
এক নাম্বার কথা যেটা, যে আপনি ভাবলেন যে আমি ডাক্তার দেখিয়ে এনেছি, চিকিৎসা তো হলো, উনি ওষুধ দিলাম, ওষুধ ওষুধ দিল, দিলাম, বাচ্চাকে চিকিৎসা ওষুধ হয়ে গেল। খাওয়ালাম। এটা সম্ভব না অটিজমের বাচ্চার ক্ষেত্রে। মানে এটা হচ্ছে অনেকটা ইট টেক্স এ ভিলেজ টু রেজ এ চাইল্ড, অনেকটা ওইরকম যে অটিজমের বাচ্চার ক্ষেত্রে আপনার অনেক মানুষের অংশগ্রহণ লাগবে। এক নাম্বার কথা, ফিজিশিয়ান থাকবে যে গাইড করবে যে আপনার কোন কোন বিষয়ে গুরুত্ব দিতে হবে। আর ওষুধের ব্যাপারটা আপনি যেটা বললেন, যে অটিজমের সাথে যদি এমন হয় যে সাইকোটিক কিছু ফিচার আছে, যে খুব রেগে যায়, বিহেভিয়ারাল অ্যাবনরমালিটি আছে, যে নাকি নিজের মাথায় আঘাত করে, মানুষকে আঘাত করে, অথবা একই রকম মুভমেন্ট করতে থাকে, ভাঙচুর করে। এখন ওই অবস্থায় যদি থাকে তাহলে আমরা কিছু অ্যান্টিসাইকোটিক ড্রাগ দিই, যেটার কারণে ওকে একটু শান্ত করার জন্য। কারণ ওই অবস্থায় ওকে কোনো কিছু করাই সম্ভব না, ওকে নিয়ে কোনো থেরাপি দেওয়া বা দেওয়া সম্ভব না। কাজে সেই ক্ষেত্রে আমরা কিছু ওষুধ দিব এবং কিছু সাপ্লিমেন্ট দিব, ভিটামিন সাপ্লিমেন্ট দিব যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে। এটা হচ্ছে ড্রাগের কাজগুলো, ফার্মাকোথেরাপি যেটা বলি আমরা, যে ওষুধ দিয়ে চিকিৎসা। কিন্তু সেকেন্ড স্টেপে যে আসতেছি আমরা, যে বিভিন্ন থেরাপি, এইগুলো যেগুলো অনেক রকম থেরাপি আছে আমাদের দেশে হয় এখন, যেমন বিহেভিয়ারাল মডিফিকেশন থেরাপি বা বিহেভিয়ারাল থেরাপি। তারপরে হচ্ছে যে আপনার অকুপেশনাল থেরাপি, যেটা নাকি হচ্ছে অঞ্চলতাটা একটু কমে আনে। তারপর স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস অটিজমের বাচ্চার জন্য, যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিটা। এখন আপনি বলতে পারেন যে তাহলে ওই থেরাপিগুলোর কী দরকার, বা ড্রাগেরই কী দরকার, স্পিচ থেরাপি দিলেই তো হয়, আমার কথা বলতে পারছে না, ইন্টারাকশন করতে পারছে না। কারণ স্পিচ থেরাপি নেওয়ার জন্য ও যে স্পিচ থেরাপিটা নিবে, ওইটা রিসিভ করবে, ওইটার জন্য যেটুকু শান্ত থাকার দরকার ওইটা তো আমাকে আগে করতে হবে, ওই জায়গাটাকে এনশিওর করতে হবে। সেখানে আসছে যে আমাদের ওষুধ, অকুপেশনাল থেরাপি, বিহেভিয়ার থেরাপি, সাথে হচ্ছে যে স্পিচ থেরাপিটা দিব, যার মাধ্যমে কথা সে উন্নতি হবে। এবং ওটা শুধু যে থেরাপিস্টের কাছে গেলাম ওখানে শেষ, ব্যাপারটা তা না। ওনারা যেভাবে পরামর্শ দেবেন বাবা মাকেও সেভাবে ইন্টারাকশন করতে হবে বাচ্চার সাথে। থেরাপিটা স্যার নিয়মিত চালিয়ে যেতে হবে, যতদিন না মানে আমরা একটা ফ্রুটফুল রেজাল্ট পাচ্ছি। হ্যাঁ জি, কারণ এটা হচ্ছে যে কোনো ধরাবাঁধা কোনো নিয়ম নেই যে কতদিনে উন্নতি হবে। এখানে মেইন জিনিস যেটা সেটা হচ্ছে বাবা মার ধৈর্য ধরে রাখাটা। আমি তো অনেকদিন ধরে দেখছি, কারণ এখানে ধৈর্য ধরে রাখাটা ইম্পর্টেন্ট। কারণ আপনি দেখবেন যে বাচ্চাকে 3 মাস ধরে 6 মাস ধরে ঢাকা শহরে এত জ্যাম পার হয়ে এত কিছু করে, এত চাকরির ফাঁকে কষ্ট করে আসছেন, 3 মাস দিচ্ছেন কোনো উন্নতি নেই, 4 মাস দিচ্ছেন কোনো উন্নতি নেই, তখন কিন্তু ধৈর্য ধরে রাখাটা কষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ধৈর্য ধরে লেগে থাকতে হবে, এটা মেইন জিনিস। আসলে বাবা মার এখানে মেইন টার্গেট থাকবে মনে হয় যে বাচ্চা সোশ্যালি কতটা ইন্টারঅ্যাক্ট করতে পারছে। এবং আমাদের যে যারা থেরাপিস্ট আছে, ওয়েল ট্রেন্ড থেরাপিস্ট যারা আছে, ওনারাও পরামর্শ দিবে যে আসলে কিভাবে আরও উন্নতি করা যায়। মানে আপনি তো থেরাপি নিচ্ছেন সপ্তাহে 1 দিন বা 2 দিন, ধরেন 2 ঘন্টা, সপ্তাহে 2 ঘন্টা বা 3 ঘন্টা থেরাপি, হাইস্ট 3 ঘন্টা থেরাপি নেওয়া সম্ভব বাচ্চাকে নিয়ে। বাকি 24/7 তো বাবা মার কাছে। কাজেই ওনাদেরকে কিছু ট্রেন আপ করতে হবে, প্যারেন্টিং ট্রেনিং যেটা আমরা যেটা বলি যে প্যারেন্টিং ট্রেনিং বলি আমরা, যে প্যারেন্টিং ট্রেনিংটাও ইম্পর্টেন্ট এখানে। তারপর হচ্ছে যে সোশ্যাল স্কিল ট্রেনিং বলি। তারপরে আছে যে গ্রুপ থেরাপি, বাচ্চাদের যারা নাকি একটু উন্নতির দিকে যায় আস্তে আস্তে, ওদেরকে আমরা একসাথে নিয়ে গ্রুপ থেরাপি দেওয়ার চেষ্টা করি, যে ইন্টারাকশন যেন করে, একটা বাচ্চা আরেকটা বাচ্চার সাথে ইন্টারাকশন করে। এবং সেখানে বেছে বেছে এমনভাবে রাখা হয় যে যাদের নাকি ডেভেলপমেন্টটা মোটামুটি কাছাকাছি আছে। মানে একজন এত কম যে একটা ওয়ার্ডে বলতে পারে না, আবার আরেকজন 3-4টা ওয়ার্ডে সেন্টেন্স তৈরি করতে পারে, ওকে একসাথে মিলিয়ে দিলে হবে না। কাজে যে নাকি একটা ওয়ার্ডে বলতে পারে সে ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে তখন। কাজে আমাকে মিলিয়ে ওটা গ্রুপ থেরাপি যায়। তো এই সব কিছু মিলেই আছে ট্রিটমেন্ট আর কি। স্যার স্পেশাল স্কুলের ব্যাপারে তাহলে বলি যে স্যার আমাদের কি এই ধরনের বাচ্চাদেরকে আসলে স্পেশাল স্কুলেই দিতে হবে? ওরা কি নর্মাল মানে লাইফ লিড করা, মানে স্বাভাবিক জীবনযাপন করা ওদেরকে দিয়ে হবে কিনা, এটা নিয়ে বাবা মা খুব চিন্তিত থাকে। এবং নর্মাল স্কুলে পড়তে পারবে কিনা এটা নিয়েও বাবা মা খুব চিন্তিত থাকে। যে স্পেশাল স্কুল আসলে সবার জন্য দরকার নেই, এক নাম্বার কথা। যেমন ধরেন যার ইন্টেলেকচুয়ালি যার কোনো ডিসেবিলিটি নেই, বা ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি যার নেই, লার্নিং ডিসেবিলিটি যার নেই, সে কিন্তু মানে যদি আমরা বিভিন্ন থেরাপির মাধ্যমে যদি একটু উন্নতি করতে পারি, যে নাকি এখন একটু ইন্টারাকশন করতে পারছে, যে নাকি ভায়োলেন্ট না, অন্য মানুষকে মারছে না, বিহেভিয়ার কোনো অ্যাবনর্মালিটি নেই, তাকে কিন্তু আমরা নর্মাল স্কুলে দিতে পারি। আর আপনারা এখন বর্তমানে তো ইন্টারনেটের যুগ, আপনারা ইন্টারনেটে সার্চ দিলেই দেখবেন যে অনেক মানুষ আছে, যে অনেক বড় সায়েন্টিস্ট, অনেক বড় ডক্টর, অনেক বড় ইঞ্জিনিয়ার, যারা নাকি অটিজম নিয়ে কিন্তু সায়েন্টিস্ট হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, ডক্টর হয়েছেন, মার্ক জুকারবার্গ। তো অটিজম মানে যে স্বাভাবিক লাইফ লিড করতে পারবে না, ব্যাপারটা কিন্তু তা না। অটিজমটা হচ্ছে যে আপনার ওই সোশ্যাল কমিউনিকেশনে আপনার একটু সমস্যা, কিন্তু সেটা তো আমি আগে বলেছি 50% ক্ষেত্রে, মানে 50% ক্ষেত্রেই দেখা যায় যে সাথে কিন্তু কোনো বুদ্ধি প্রতিবন্ধিতা নেই, তার মানে ইন্টেলেকচুয়াল ডিসেবিলিটি নেই। কাজে সে স্বাভাবিকভাবে পড়ালেখা করে অনেক বড় কিছুও হতে পারবে। আমরা যেটা বুঝতে পারছি স্যার, অটিজমের গ্রেডিং আছে, যে মাইল্ড, মডারেট, সিভিয়ার। তো এই গ্রেডিং অনুযায়ী বাচ্চাকে আমরা ওভাবে ট্রেন আপ করতে পারলে
আস্তে আস্তে ও আমাদের মতো স্বাভাবিক জীবনযাপন পুরোপুরি করতে স্বাভাবিক পারবে, যে জীবনযাপন হ্যাঁ করতে পারবে। আমার ফ্যামিলিতে হয়তো 5টা বাচ্চা আছে, ও বাকি 4টা বাচ্চার সাথে ও মানে মিলেমিশে কাজ মিলেমিশে করতে থাকতে পারবে, কাজ করতে পারছে, বা চাকরিও ওই করতে পারবে চাকরিও করতে পারবে। একসময় যে। জি কিন্তু সেটা মানে সেটা হতে হবে আমাদের মানে টার্গেটটা কি হবে, সেটা স্টেপ বাই স্টেপ টার্গেট। জি যার নাকি ডেভেলপমেন্ট আমি যে খুব সিভিয়ার, তাকে যদি আমরা শুরুতে আশা করি যে স্কুলে দেবো, ব্যাপারটা এমন না। স্টেপ বাই স্টেপ আমাদের টার্গেট। যেমন ধরেন আমরা শুরুতে শুরু করলাম, ও আগে একটা কথা বলতে পারবে না, এখন 2টা ওয়ার্ড বলতে পারে, সেন্টেন্স তৈরি করতে পারে, মনের ভাবটা একটু প্রকাশ করতে পারে, এবং জি, চোখের স্যার। দিকে তাকায়, মাঝে মাঝে একটু হাসে। হাসে। যখন একটু উন্নতি হবে তখন যে আমাদের পরের টার্গেট সেট করতে হবে, ও যেন ফুল সেন্টেন্সে কথা বলতে পারে। আর যে নাকি শুরু থেকে ফুল সেন্টেন্সে কথা বলতে পারে কিন্তু সে কথা বলতে চায় না, চায় না, যে তাকে এটা কিন্তু কথা অটিজমের একটা অংশ, যেটা হচ্ছে যে কথা বলতে চায় না। এখানে আপনার আরেকটা কথা বলে রাখা ভালো, যে ল্যাঙ্গুয়েজ ডিলে যেটা, হ্যাঁ, তো ল্যাঙ্গুয়েজ ডিলে কিন্তু ওই মানে যে নাকি একবারই কথা বলতে পারে না, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ডিলে। মানে আমাদের তো পারস্পরিক ইন্টারাকশনে কিন্তু অনেকগুলা মাধ্যম আছে। একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, নন ভার্বাল কমিউনিকেশন অনেক আছে, চোখের ইশারা, হাতের ইশারা, অনেক কিছু আছে। অটিজমের বাচ্চাদের দেখা যায় যে ভার্বাল আছে, নন ভার্বাল আরও বেশি থাকে। তারা অভিনয় করে বোঝাতে চায় হ্যাঁ, তাদের হ্যাঁ। ইয়াগুলো, হাত ধরে নিয়ে টেনে, যে টেনে নিয়ে দেখায় যে আমাকে এটা দাও, এটা দাও, এটা দাও। আমি খেতে চাচ্ছি, আমাকে খাবার দাও, আমাকে খেলনা দাও। কিন্তু সে যে উচ্চারণ করতে পারবে না বা কথা বলতে পারবে না, ব্যাপারটা কিন্তু তা না। সে কথা বলতে চায় না, তার ইন্টারাকশন করতে ইচ্ছা করে না। কাজে সেক্ষেত্রে আমরা যদি ওকে কথা বলা শিখিয়ে দিতে পারি, তাহলে আমাদের আস্তে আস্তে টার্গেটটা নর্মাল স্কুলে দেওয়া, তারপর পড়ালেখা করা, চাকরি করা, সবই সম্ভব অটিজমের বাচ্চার ক্ষেত্রে। জি আর স্যার আমাদের মানে সোশ্যালি আমাদের এই ধরনের বাচ্চাদের সাথে কীরকম ব্যবহার করা উচিত, এবং বাবা মারা বাড়িতে তাদের সাথে কীরকম ব্যবহার করবে? দেখা যায় যে আমরা স্যার এরকম বাচ্চার প্যারেন্টসরা, যে হ্যাঁ রিলেটিভের বিয়েতে যাচ্ছে না, যে আমার এই বাচ্চাটা এরকম, আমি যাব না, তাকে ঘরে আটকে রাখছে, তার ভাই বোনকে হয়তো নিয়ে যাচ্ছে, এই বাচ্চাটাকে বাইরে বের হতে দিচ্ছে না, প্লে গ্রাউন্ডে খেলতে দিচ্ছে না। তো এই ক্ষেত্রে আসলে আমাদের কি ধরনের ব্যবহার করা উচিত এই বাচ্চাটা যখন সোশ্যালি আমাদের সাথে ইন্টারাক্ট করতে আসবে? এটা হচ্ছে যে আমি বলি যে এটা তো আসলে বাবা মার একদিনে ডেভেলপ করে না, যে ওকে যে নিয়ে যাচ্ছে না, যে কোনো বিয়ের প্রোগ্রামে যাচ্ছে না, বেড়ে যাচ্ছে না। কারণ এটা হয় কখন, যখন নাকি মানুষজন এমনভাবে তাকাবে যে মনে হচ্ছে যে কোনো অ্যাবনর্মাল একটা বাচ্চা নিয়ে আসছে। যে আমরা আগে যেটা বলতাম যে প্রতিবন্ধী বাচ্চা নিয়ে আসছে, তো এটা কোনো কিছু এখানে কিন্তু প্রতিবন্ধীর ব্যাপারটা না। হ্যাঁ, আমাদের সহনশীল হতে হবে। 1 নম্বর কথা হচ্ছে যে সহনশীল হতে হবে আমাদেরকে, এবং ওকে ওর লেভেল থেকে চিন্তা করতে হবে যে ও কি চাচ্ছে। এখন হচ্ছে যে বাবা মা ফ্রাস্ট্রেটেড হবেই, কারণ আপনি অনেক দিন বাইরে যেতে পারছেন না, বিয়ের অনুষ্ঠানে যেতে পারছেন না, কারণ গেলে মানুষজন হয় করুণার চোখে তাকায় অথবা বিরক্ত হচ্ছে। কেউ কেউ দেখা যায় খুব বিরক্ত হচ্ছে, বিরক্ত দেখেও দিচ্ছে যে আপনি প্রোগ্রামে এসে কি বাচ্চাটা কান্নাকাটি করতেছে, এরকম বাচ্চা কেন নিয়ে আসলেন, বাচ্চা কেন নিয়ে আসতো। অনেকে আছে যে বিরক্ত হচ্ছে না, কিন্তু খুব করুণার চোখে বাবা মার দিকে দেখাচ্ছে, আরে কত কষ্ট বাচ্চাটাকে নিয়ে। কোনোটা কিন্তু মানুষ বাবা মার ভালো লাগে না, অ্যাকসেপ্টেবল না বাবা মার কাছে। কাজে আমাদের সামাজিকভাবে যেটা দরকার, সামাজিকভাবে এটা আমাদের একটা সোশ্যাল একটা অ্যাওয়ারনেস তৈরি করা দরকার, যে এই ধরনের বাচ্চা, এমনকি যে আমাদের ডাউন সিনড্রোমের বাচ্চা যারা থাকে, ওদের তো চেহারা দেখলে বোঝা যায়। তো আপনি দেখবেন যে সবাই কিন্তু ডাউন সিনড্রোমের বাচ্চা একটা বিয়ের প্রোগ্রাম আছে, সবাই একটু অন্য চোখে তাকাচ্ছে তার দিকে। হ্যাঁ, সেরেব্রাল পলসির ক্ষেত্রেও একই রকম, যে সবাই তাকাচ্ছে, লালা পড়ছে, ইয়া পড়ছে, দেখা যাচ্ছে তার দিকে অন্যভাবে তাকাচ্ছি আমরা। এগুলো করা যাবে না। ওর সাথে যতটুকু স্বাভাবিকভাবে কথা বলা যায়, স্বাভাবিকভাবে ইন্টারাকশন করা যায়, ওটা আমাদের করতে হবে। তাকে উৎসাহ দেওয়া, বাবা মাকে এটা নিয়ে, ওনারা যদি আপনার সাথে এটা নিয়ে কথা বলতে না আসে, আপনার দরকার নেই ওটা নিয়ে কথা বলার। আপনি ওটা নিয়ে প্রোব করতে যাবেন না, যে হ্যাঁ আপনার বাচ্চা তো অনেক সময় কী করছেন, এখন কী অবস্থা। উনি যদি নিজ থেকে শেয়ার করে, আপনার যদি সম্পর্কটা পার্সোনাল যদি ওইরকম হয় যে উনি শেয়ার করতে চায়, তাহলে শেয়ার করবে। আর নয় কোনো একটা প্রোগ্রামে গেলেন, কোনো একটা রাস্তায়, কোনো একটা পার্কে, কোনো একটা স্কুলে, আপনার ওখানে করোনার চোখে তাকানোর দরকার নেই, আলাদা কোনো বিহেভিয়ার করার দরকার নেই। আমরা যতটুকু স্বাভাবিক থাকা যায়, যদি সোশ্যালি যদি এটা অ্যাওয়ারনেস তৈরি করতে পারি, তাহলে সেটা বাবা মার জন্য অনেক সুবিধা হয়, বাচ্চার জন্য অনেক সুবিধা হয়। এবং এটা হচ্ছে যে আমাদের অ্যাজ এ নেশন আমাদের দায়িত্ব এটা। এরকম একটা পরিবারকে আসলে সহযোগিতা করা, আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে তাদেরকে সহযোগিতা করা, আসলে এটাই হচ্ছে। আর এটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে আসলে, অ্যাকচুয়ালি এটা সামাজিক দায়িত্বের মধ্যে পড়ে, আমি যেটা মনে করি। এবং হচ্ছে দেখা যায় যে এই ধরনের বাচ্চারা মানে নর্মাল স্কুলে হয়তো যেতে পারে না কেউ কেউ, সেক্ষেত্রে আমরা অনেক মানে ডিপ্রাইভ ফিল করে বাবা মারা। তো বাবা মাদের জন্য একটা কথা, যে এই ধরনের বাচ্চাদের আপনারা এভাবেই শিখাবেন যে আপনার অন্য বাচ্চারা যেভাবে শিখছে সেভাবে না, আপনার বাচ্চা যেভাবে শিখতে পারছে সেভাবে আপনি ওকে শিখাবেন। বাচ্চা হয়তো আঁকার মাধ্যমে সব কিছু শিখতে চাচ্ছে, বা গানের মাধ্যমে সব কিছু শিখতে চাচ্ছে, তখন আপনি একে একে ওকে সব কিছুর সাথে পরিচয় করান, ঘর বাড়ি। হ্যাঁ, এবং আমরা কিন্তু প্রতিটা মানুষই আলাদা,
এবং প্রতিটা মানুষের মানে আমরা বলি চয়েস অফ ইন্টারেস্ট, মানে নিজের একটা পছন্দ থাকে। হ্যাঁ, সেই পছন্দ, ওদের পছন্দটা হয়তো একটু বেশিই ভিন্ন, কিন্তু আমাদেরকে আসলে কি বলে যে ঘরের গৃহবন্দী করে রেখে বা সোশ্যালি এদেরকে এক্সপোজার না করে আমরা হয়তো আরও বেশি ক্ষতি করে ফেলবো তাদেরকে। যে হ্যাঁ, কেউ যদি আমাদেরকে একটু আর চোখে তাকায়ও, বাবা মা হিসেবে আমাদের উচিত যে তাকে বুঝিয়ে দেয়া যে এও একদিন দেশের সম্পদ হতে পারে। কারণ অটিজম আক্রান্ত মানুষ, আমি আপনাদেরকে উদাহরণ দিই যে মার্ক জুকারবার্গ এবং হচ্ছে আমার জানা মতে অ্যাপেলের চেয়ারম্যান ছিল যে স্টিভ জবস, তাদেরও কিন্তু মাইল্ড অটিজম আছে, এবং দেশের বাইরে অসংখ্য মাইল্ড অটিজম, মডারেট অটিজমের বাচ্চারা হায়ার ডিগ্রি নিচ্ছে, তারা মাস্টার্স কমপ্লিট করছে, পিএইচডি করছে, এবং আর কিছু না পারুক আপনার বাচ্চা স্বাভাবিক একটা জীবন যাপন করতে পারবে। এটাই আমাদের জন্য অনেক বড় একটা ব্যাপার। তো এটা নিয়ে আসলে ডিপ্রাইভ হওয়ার কিছু নাই, নিজেদের মধ্যে ডিপ্রেশন আনার কিছু নাই। তো স্যার, ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর করে আমাদের ব্যাপারগুলো বুঝিয়ে দেওয়ার জন্য। আসলে এই সময়কার আসলে সবচেয়ে বড় কনসার্ন এটা যে আমরা অনেক প্যারেন্টস পাই যে বাচ্চা মনে করছে তারা অটিজম, এবং আমার মনে হয় রেটটা একটু বেড়েও গিয়েছে। হ্যাঁ, এখন আমাদের যেটা হচ্ছে যে আগে আমরা কনসার্নই ছিলাম না এই ব্যাপারে। যেমন ধরেন আপনি আজ থেকে 20 বছর আগে আমাদের যাদের নাকি আমাদের সমান বয়স বা আর একটু বেশি বয়স, আপনি দেখবেন অনেকেই কিন্তু সোশ্যালি একটু অকওয়ার্ড। হ্যাঁ, যদি ওই সময় যদি এখনকার মতো টুলস থাকতো, ওই সময় যদি আমরা এগুলো ডায়াগনোসিস করে আর্লি ইন্টারভেনশনে যেতে পারতাম, তাহলে দেখা যেত যে ওনারা কিন্তু এই অবস্থায় থাকতো না, এখন আরেকটু ভালো লাইফ লিড করতে পারতো। অনেকে দেখা যাচ্ছে যে বুদ্ধি কম নাই, কিন্তু কারোর সাথে কথা বলতে পারে না, কারোর সাথে ইন্টারঅ্যাকশন করতে পারে না, আমরা ওকে ইন্ট্রোভার্ট বলে, যে হ্যাঁ এই বাচ্চাটা ইন্ট্রোভার্ট, ও ওর মতো থাকো না, ও তো পারে না, কথাই তো বলতে পারে না, ও চাকরি কি করবে, এগুলো বলে আমরা অনেকে ডিপ্রাইভ করে দিচ্ছি। তো ওই সময় যদি এমন টুলস থাকতো, হয়তো আর্লি যদি ইন্টারভেনশনে যেতাম, তাহলে কিন্তু আমাদের ওনাদের অবস্থা এমন হতো না। আর আমাদের এখানে ট্রিটমেন্টের উদ্দেশ্য হচ্ছে যে যে অবস্থায় আছে ওখান থেকে উন্নতি করা, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল ডিটেকশন করতে হবে। এখন অটিজমের চিকিৎসার ক্ষেত্রে আমি যেটা শেষ কথা আমি বলে দেবো, যে শেষ কথা হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটা, সেটা হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব ডায়াগনোসিস করে ইন্টারভেনশনে যাওয়া। কারণ আপনি আজকে 3 বছর বাচ্চাকে যখন নাকি আপনি স্পিচ থেরাপি দিবেন, বিহেভিয়ারাল থেরাপি দিবেন বা অকুপেশন থেরাপি দিবেন, যেমন কাজ করবে, যেমন দ্রুত কাজ করবে এবং যেমন ইফেক্টিভ ওয়েতে কাজ করবে থেরাপিগুলা, সেই একই বাচ্চার যদি আপনি ওয়েট করতে থাকেন, যেমন আমাদের দেশে যেটা হয় যে একটা বাচ্চা কথা বলছে না, ইয়া করছে না, তখন দেখা গেল যে প্যারেন্টস চাচ্ছে যে ডক্টরের কাছে নিয়ে যাবে, কিন্তু এক আত্মীয় এসে বললো যে ধর এটা কোনো ব্যাপার না, এটা ওই 4 বছর গেলে ঠিক হয়ে যাবে, 5 বছর গেলে ঠিক হয়ে যাবে। আমার অমুকের বাচ্চা 3 বছরে কথা বলছে, অমুকের বাচ্চা 5 বছরে কথা বলছে, কোনো সমস্যা নাই, তোমার যেতে হবে না। এটা হয় কি যে আমরা যখন পাই যে আমি এমনও পেয়েছি যে 7-8 বছরে আসছে, এখনো একটা দুইটা ওয়ার্ড বলতে পারে, আসছে যে 7-8 বছরে, তখন আমাদের উপায়টা কি? থেরাপি তো দিতেই হবে, থেরাপি আমাকে দিতে হবে, চিকিৎসা যা দেওয়ার সেগুলো দিতে হবে, কিন্তু তার যে ইম্প্যাক্টটা, মানে তার যে কার্যকারিতাটা, সেটা কিন্তু 3 বছরের বাচ্চার মতো হবে না। আমি 3 বছর থেকে শুরু করলে তাকে যেই পর্যায়ে আমি নিয়ে যেতে পারতাম, 8 বছর থেকে শুরু করলে কিন্তু তাকে আমি সেই পর্যায়ে নিয়ে যেতে পারবো না। কাজে আমার ফাইনাল মেসেজ এবং মোস্ট ইম্পর্টেন্ট যে মেসেজটা, সেটা হচ্ছে যে আপনারা যদি সন্দেহ হয়, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাসেসমেন্ট করান, সাইকোলজিক্যাল অ্যাসেসমেন্ট করে ডায়াগনোসিসটা আগে হন যে অটিজম আছে কি নেই। অ্যাসেসমেন্ট করতে তো কোনো সমস্যা নেই, আপনার অটিজম নেই তাহলে তো আপনার ভালো, আপনি নিশ্চিত থাকবেন যে ওকে একটু স্পিচ থেরাপি দিলে যদি একটু ল্যাকিংস থাকে, ল্যাঙ্গুয়েজ ডিলে যদি থাকে, শুধু ল্যাঙ্গুয়েজ ডিলে অনেক সময় হয়, সেটা অটিজমের সমস্যা না, শুধু ল্যাঙ্গুয়েজ ডিলে, সেক্ষেত্রে কিন্তু শুধু স্পিচ থেরাপি দিলে সে কয়েকদিনের মধ্যে উন্নতি হয়ে যাবে। কাজে অ্যাসেসমেন্টে তো কোনো সমস্যা নেই, এটা কোনো সোশ্যাল স্টিগমা না যে আপনার বাচ্চাকে অটিজমের জন্য ডাক্তার নিয়ে গিয়েছেন, এটা চিন্তা করলে হবে না, আপনার বাচ্চার ভালোটা দেখতে হবে। সেক্ষেত্রে অ্যাজ আর্লি এজ পসিবল ডক্টরকে দেখান, অ্যাসেসমেন্ট করেন, যদি অটিজম থাকে অ্যাজ আর্লি এজ পসিবল ড্রাগ বলি আমরা, থেরাপি বলি, ট্রিটমেন্ট শুরু করেন। কারণ ট্রিটমেন্টের মূলনীতিটাই হচ্ছে যে যত তাড়াতাড়ি সম্ভব শুরু করা। এবং হচ্ছে ট্রিটমেন্ট হচ্ছে একটা টিম ওয়ার্ক, যেটা কিনা হচ্ছে একজন পেডিয়াট্রিশিয়ান থাকবেন, একজন নিউরোলজিস্ট থাকবেন, একজন স্পিচ থেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, এবং হচ্ছে সাথে দরকার হলে সাইকোলজিস্ট অর বিহেভিয়ারাল থেরাপিস্ট থাকবেন। তো এটা টিম ওয়ার্ক, এবং বলা উচিত যে এই ট্রিটমেন্টটা আসলে একটু ব্যয়বহুল হলেও সেক্ষেত্রে আমাদের প্যারেন্টসরা আমরা যেটা পারি যে নিজেরা ট্রেন্ড হওয়া। স্যার যে কথাটা বারবার বললেন যে আমি স্পিচ থেরাপি দিব 3 ঘন্টা সপ্তাহে, বাকি সপ্তাহের পুরোটা সময় বাচ্চা আমার কাছে থাকছে, সো ওই থেরাপিস্টের কাছ থেকে কিছুটা ট্রেন্ড আপ হওয়া, হ্যাঁ, ওখান থেকে বাচ্চাকে প্রতিদিন তার ডেইলি অ্যাক্টিভিটিসে কিছু জিনিস আমরা নিজেরা যাতে শেখাতে পারি সেটা চেষ্টা করা।
ধন্যবাদ সবাইকে, অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ কষ্ট করে সময় বের করে আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং এবিসি হেডলাইন্সকে ধন্যবাদ আমাকে ডাকার জন্য। একটা যুগোপযোগী একটা ভালো একটা জিনিস ব্যাপার নিয়ে আমরা কথা বলতে পারলাম, বিষয় নিয়ে। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ ভবিষ্যৎ জেনারেশন কেমন হবে, ওই আমরা যদি এখনই ওদেরকে হ্যান্ডিক্যাপ বানিয়ে দিই যে ও কথা বলতে পারছে না, দরকার নেই ট্রিটমেন্ট করার, তাহলে কিন্তু আমাদের পরবর্তী জেনারেশন কিন্তু আমরা যেরকম পাওয়ার কথা ওটা কিন্তু পাবো না, আশানুরূপ ফল পাবো না ওদের কাছ থেকে। কাজে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু, সামাজিক একটা ইস্যু। আমি বলবো যে সবারই আরও আমাদের অ্যাওয়ারনেসটা, সোশ্যাল অ্যাওয়ারনেসটা বাড়াতে হবে, এবং এসব বাচ্চাদের সাথে কীভাবে ইন্টারাকশন করতে হবে সেই ব্যাপারে আমাদের আরও সোশ্যাল অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য বিভিন্ন টিভি প্রোগ্রাম বা ইয়ার মাধ্যমে আমাদের কাজ করতে হবে আর কি। ধন্যবাদ। হ্যাঁ, সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটি দেখার জন্য। এবং এই সাথে শাহাদাত জুয়েল ভাইকে আর একবার ধন্যবাদ জানাই এবিসি হেডলাইনের মতো একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য, যেখানে এবিসি হেলথের ব্যানারে স্বাস্থ্য সম্পর্কিত তথ্য এবং পরামর্শ বিষয়ক অনুষ্ঠান করা হচ্ছে। সেখানে আমাদের দর্শকেরা খুব সহজেই তাদের স্বাস্থ্য বিষয়ক পরামর্শ এবং তাদের জিজ্ঞাসাগুলো জেনে যাচ্ছেন এবং খুঁজে পাচ্ছেন তাদের কাঙ্ক্ষিত ডক্টরকে খুব সহজেই।